সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে গণিত শিক্ষা পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে। তো জ্যামিতির নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইটাতে বেশিরভাগই আছে জ্যামিতি, কারণ আমাদের নবম দশম শ্রেণীর বইটা এমনভাবে ভাগ করা, সিলেবাসটা এমনভাবে ভাগ করা যে বীজগণিতে দুইটা আনসার করতেই হয়, জ্যামিতির দুইটা আনসার করতেই হবে, কোনো অপশন নেই, এবং ত্রিকোণমিতি পরিমিতি এগুলো মিলে দুইটা আনসার করতে হয়। তো জ্যামিতির গুরুত্বটা খুবই বেশি, যদিও আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ সময় জ্যামিতিটাকেই ভয় পায়। এর কিছু কারণ আছে, যে প্র্যাকটিস করে কম। আর আমরা যখন জ্যামিতি করি, স্টুডেন্টরা তোমরা যখন জ্যামিতি করো তখন চিন্তা করো যে আগে কোনটা বাদ দেওয়া যায়, এটা হিসাব করো না যে কোনটা করা যায়, কোনটা করলে বা আমি কতটুকু বুঝি, এটা চিন্তা না করে চিন্তা করে যে কতটুকু বাদ দেওয়া যায়। তো এই চিন্তাটা আমাদেরকে আসলে পরিহার করতে হবে, তাহলে জ্যামিতিতে ভালো করা সম্ভব। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো যে জ্যামিতি নিয়ে বেশি চিন্তা করা যায়, যেমন বীজগণিত নিয়ে অত বেশি ভাবা লাগে না, যে ফর্মুলা বসাইলাম হয়ে গেল। আর জ্যামিতি নিয়ে একটু নিজে থেকে ফিল করা যায়, ভাবা যায় যেটা কেন এমন, এই জন্যই জ্যামিতিটার গুরুত্বটা বেশি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতি নিয়ে। জ্যামিতির 15 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। 15 অধ্যায় আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। আমরা চলো শুরু করি। তো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য করার পূর্বে আমরা কিছু নিয়মকানুন জেনে নেই যে ক্ষেত্রফল জিনিসটা কি। ক্ষেত্রফল হলো যে একটা আবদ্ধ জায়গার ক্ষেত্রফল হলো একটা আবদ্ধ জায়গা। যেমন আমরা যদি বলি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, যে 3টা বাহু দিয়ে আবদ্ধ করে আছে, তাহলে ওই আবদ্ধ জায়গাটারে বলি আমরা ক্ষেত্রফল। আবার চতুর্ভুজ বললে সেম কাহিনী। আবার যদি বলি বহুভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এরকম করে বহুভুজ। এখন এই ক্ষেত্রফলগুলো যে আমরা বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ মিটার বা 5 বর্গ একক, 10 বর্গ একক। আবার চতুর্ভুজের ক্ষেত্রফল বলি বর্গ একক। এখন এটার কারণটা কি? এর মেইন কারণ হলো যে আমরা এই ক্ষেত্রফলটাকে তুলনা করি একটা বর্গের ক্ষেত্রফলের সাথে। সেই বর্গটা কেমন? সেই বর্গটা হবে এক একক বাহু বিশিষ্ট কোনো বর্গের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল বা বহুভুজের ক্ষেত্রফলকে তুলনা করি। এই ক্ষেত্রফলটা আমরা বর্গের বাহুর সাথে তুলনা করি। যেমন আমরা যদি বলি কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কোনোভাবে হিসাব করে পেলাম যে 10 বর্গ একক। 10 বর্গ একক। এই যে 10 বর্গ এককটা বলতে কি বোঝায়, যে একটা বর্গ, এমন একটা বর্গ আছে যেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক, 1 একক। এই 1 একক বাহু বিশিষ্ট একটা বর্গের ক্ষেত্রফলের চেয়ে, তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কি? 1 বর্গ একক। এই 1 একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের চেয়ে ওই ত্রিভুজটা কত গুণ বেশি, সেটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার যদি বলি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা 1 একক বাহু বিশিষ্ট কোনো বর্গের ক্ষেত্রফলের চেয়ে কত গুণ বেশি, সেটা হলো ওই চতুর্ভুজের ক্ষেত্রফল। যেমন আমি যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রফল 10 বর্গ একক, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো 1 একক বাহু বিশিষ্ট কোনো বর্গের ক্ষেত্রফলের চেয়ে 10 গুণ বড়। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার। এরপরে আমরা আরও কিছু নিয়মকানুন জানি, এরকম যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এটা আমাদের এই 15 অধ্যায় করতে গেলে বেশি পরিমাণ কাজে লাগবে এই বেসিক জিনিসগুলো। এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান। কখন ক্ষেত্রফল সমান হবে? সর্বসম হলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। আর আমরা এই জিনিসটা জানি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সব কিছুই সমান, কোণ সমান, তারপরে বাহুর দৈর্ঘ্য সমান, ক্ষেত্রফলের মান সমান, সব কিছুই সমান। কখন? যদি সর্বসম হয়। এরপরে আমরা এরকম আঁকতে পারি, এই জিনিসগুলো যদিও আমরা প্রমাণ করব, যে দুইটা রেখা সমান্তরাল আছে, সেই সমান্তরাল রেখার মধ্যে একই ভূমির উপর থেকে যদি আমরা যতগুলি ত্রিভুজ ড্র করতে পারি, যতগুলো ত্রিভুজ আঁকতে পারি,
একই ভূমির উপর থেকে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এমন করে তুমি যদি অসংখ্য ত্রিভুজ আঁকো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এটা আমরা যদিও প্রমাণ করব। তাহলে আমরা কি শিখলাম যে সমান্তরাল রেখার মধ্যে একই ভূমির উপর থেকে যতগুলি ত্রিভুজ আঁকি সবগুলি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এরপরে যদি এরকম করি যে সমান্তরাল রেখার মধ্যে এরকম একটা সামান্তরিক ড্র করলাম আমরা, আর একটা আয়তক্ষেত্র আঁকলাম। এরপরে এরকম করে আমরা আরেকটা সামান্তরিক আঁকতে পারি, আরও অসংখ্য সামান্তরিক আঁকা যায়, কিন্তু আয়ত আঁকা যায় একটাই। তাহলে এই একই ভূমি এবং সমান্তরাল রেখার মধ্যে একই ভূমির উপর থেকে সামান্তরিকের ক্ষেত্রফল আর আয়তের ক্ষেত্রফল সর্বদা সমান। যদি আমরা এরকম আঁকতাম যে একাধিক সামান্তরিক, দুইটা রেখা সমান্তরাল আছে, ভূমি আছে এতটুকু, এই ভূমি থেকে এই একটা সামান্তরিক আর এই একটা সামান্তরিক, সাপোজ এই একটা সামান্তরিক আরেকটা হলো এই একটা সামান্তরিক, একই ভূমির উপর থেকে একই সমান্তরাল রেখার মধ্যে আবদ্ধ যদি হয় তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। এরপর আরেকটা জিনিস না শিখলে নয়, যেটা বেশি বেশি আমাদের ব্যবহারযোগ্য, সেটা হলো এইরকম যে দুইটা সমান্তরাল রেখা আছে, দুইটা সমান্তরাল রেখার মধ্যে আমরা আঁকলাম এইরকম একটা সামান্তরিক, একই ভূমি, এই ভূমি থেকে দেখো তো এই ভূমিটার উপর একটা সামান্তরিক, এই ভূমিটার উপর একটা ত্রিভুজ ক্ষেত্র, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই যে আমি তিনটা জিনিস বললাম বা চারটা জিনিস বললাম, এই চারটা জিনিসকে প্রমাণ করা যায়। তো চলো আমরা প্রমাণ করা শুরু করি, যেগুলো তোমাদের বইতে আছে। ওকে, তাহলে এখন দেখো এখানে একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটায় কি বলা আছে কোয়েশ্চেনটা, যে একই ভূমি, যে ভূমি থাকবে একটাই, একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে একই সমান্তরাল রেখাযুগল বলতে বোঝায় কি, যে এক জোড়া সমান্তরাল রেখা, সেই এক জোড়া সমান্তরাল রেখার মধ্যে আবদ্ধ, যদি ভূমি একই রকম হয় তাহলে যতগুলি ত্রিভুজ আঁকি না কেন সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তো চলো আমরা স্টার্ট করি। এরকম যে এটা একটা সমান্তরাল রেখা, এই এক জোড়া, সমান্তরাল রেখা। এখন পি কিউ আর দিলাম আর এস, পি কিউ এবং আর এস হলো এক জোড়া সমান্তরাল রেখা, যার মধ্যে এটা দিলাম ভূমি এ বি, এতটুকু আমরা নিলাম ভূমি। তাহলে এই ভূমি নিলে এখান থেকে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আমরা একটা মানে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, আর একটা ত্রিভুজ নেই এ বি ডি, এরকম একটু বড় করে নেওয়া যায়। এ বি ডি, এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি একটা ত্রিভুজ। এখন আমি যদি কোয়েশ্চেন করি যে এ বি সি এই ত্রিভুজটার উচ্চতা কত, তাহলে উচ্চতা বলা যাবে, উচ্চতা কাকে বলে, যে ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব রেখাটা হলো উচ্চতা। আমি আবার বলি, ত্রিভুজের ক্ষেত্র উচ্চতা কোনটা, উচ্চতা হলো যে কোনো একটা ভূমি থেকে বিপরীত বাহুর শীর্ষবিন্দু, যে কোনো একটা ভূমির উপর, যে ত্রিভুজের কিন্তু তিনটাই ভূমি বলা যায়, তিনটা বাহুকেই ভূমি বলা যায়। এখন তুমি যেটা নিচে ভূমি, সেই ভূমির উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি লম্বটা নিই সেটা হবে কি উচ্চতা। তাহলে দেখো এ বি যদি হয় ভূমি, শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু হলো সি, এটা থেকে এটার উপর আমরা লম্ব এরকম করে লম্ব আঁকলাম, এই সি ই লম্ব আঁকি। আর যদি বলি এ বি ডি এই ত্রিভুজের উচ্চতা কোনটা, তাহলে আমরা এইখান দিয়ে লম্ব আঁকতে হবে,
এটা লম্ব, মনে মনে কল্পনা করুন লম্ব, লম্ব হলে সমকোণ হয়, তাই না? লম্ব হলে সমকোণ হয়, থাকুক। এবার আমরা অঙ্কন বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি এ বি সি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি, এবিডি এই ত্রিভুজটা আর এবিসি এই ত্রিভুজটা, এই দুটি ত্রিভুজ একই ভূমি এবি এবং সমান্তরাল রেখা যুগল PQ ও RS সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। ওকে, অঙ্কন আমরা কতটুকু করেছি, যতটুকু বেশি করেছি ততটুকুই অঙ্কন কি দেখো, অঙ্কন হলো এই যে আমরা এবি বাহুর উপর সি বিন্দু থেকে সি লম্ব আঁকি, আর এবি বাহুর বর্ধিতাংশের উপর ডি বিন্দু থেকে ডিএফ লম্ব আঁকি। এই কথাটা আমরা বলে নেই। এবি লম্ব সিই এবং আমরা RS এর উপর এই সি বিন্দু থেকে সিই লম্ব আঁকি, তাহলে আমরা লিখতে পারি সিই লম্ব RS, যেটা হলো ABC ত্রিভুজের উচ্চতা, এবং ডিএফ লম্ব RS আঁকি। আর তোমরা যদি বাংলা ভাষায় লিখো কোনো অসুবিধা নেই। প্রমাণ আমরা কি প্রমাণ করতে চাই, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা দেখি ত্রিভুজ ABC এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সবাই জানে যে হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এবি, ABC ত্রিভুজের ভূমি হলো কি এবি, আর উচ্চতা দেখো ABC ত্রিভুজের উচ্চতা হলো এই যে সিই। সমীকরণ নং 1, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, দেখো ABD এই ত্রিভুজের ভূমি হলো এবি, আর উচ্চতা দেখো ABD এই ত্রিভুজের উচ্চতা হলো ডিএফ। সমীকরণ নং 2। তাহলে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি। 1 নংয়ের মান হলো কি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই রাইট সাইডের মান দিয়ে রাইট সাইডকে ভাগ করতে, লেফট সাইডের মান দিয়ে লেফট সাইডকে ভাগ করতে হবে, রাইট সাইডের মান দ্বারা রাইট সাইডকে ভাগ করতে হবে। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু AB ইন্টু CE ডিভাইডেড বাই হাফ ইন্টু AB ইন্টু DF। আমরা চাইলে এটা সহ এটা কেটে দিতে পারি, বা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান, এখানে থাকলো CE বাই DF, CE ডিভাইডেড বাই DF।
আমরা চাইলে উপরে এতটুকু মুছে দিতে পারি, আর না হলে এই সাইডেও লিখতে পারি। বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান সিই বাই সিই বাই সিই। এই যে সিই আর ডিএফ এই জিনিসটা সমান, কেন সমান একটু দেখো। আমরা যদি সমান্তরাল রেখা আঁকি এবং এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে চাই, এখান দিয়েও যত দূরত্ব হবে এখান দিয়েও ততটুকুই দূরত্ব হবে। মনে রাখবা, দূরত্ব কখনো এরকম বাঁকা বের করে না যে এই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব কত। এই রেখা থেকে এই রেখার দূরত্ব যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে লম্ব দূরত্ব বের করতে হয়। তাহলে লম্ব দূরত্ব এখান দিয়ে যা হবে এখান দিয়েও তা হবে, কারণ দুইটা রেখা সমান দূরত্বে থাকে। তাহলে এখান দিয়ে দেখো এইটা লম্ব দূরত্ব, এইটাও লম্ব দূরত্ব, তার মানে সিই আর ডিএফ কি সমান সেটাই লিখলাম। লিখে দেই পি কিউ সমান্তরাল আর এস বলে সিই সমান ডিএফ, এই সাইড নোটটা অবশ্যই দিতে হবে। তাহলে এটা কেটে দিলাম, থাকলো 1 বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 1। এবার আর গুণ করে দেই, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ, এই যে এটা ওই পাশে যায় 1 এর সাথে গুণ হয়ে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। দেখো এই জিনিসটাই বলছে যে একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে আবদ্ধ থাকলে যতগুলি ত্রিভুজ হয় না কেন সবগুলি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। আর আমরা এটাই বলছিলাম যে প্রমাণ করব, প্রমাণিত।